নমস্কার সকলকে। আজকে অনেক দিন পর চলে এসেছি একদম নতুন একটা ব্লগ নিয়ে। মায়াপুরে ইস্কন মন্দির তো আমরা সবাই চিনি, কিন্তু বাড়ির কাছাকাছি আমি খুঁজে পেলাম ভীষণ সুন্দর একটা রাধা গোবিন্দ মন্দির, যেটা দেখে মনে হবে সত্যিই যেন আমরা চলে গেছি ইস্কন মন্দিরে। আজকে আমি আপনাদের এই পুরো জায়গাটা ঘুরে দেখাবো, মন্দিরে কি কি তথ্য আছে, কিভাবে ভোগ প্রসাদ পাবেন, কখন মন্দির খোলা থাকে বন্ধ হয়, সম্পূর্ণ তথ্য। তো ভিডিওটা কিন্তু একদম শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগে লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভীষণ সুন্দর রাধা গোবিন্দ মন্দিরের ব্লগটা। এখন আমরা পৌঁছে গেছি ইছাপুর পূর্বাশায় অবস্থিত রাধা গোবিন্দ মন্দিরে। মন্দিরে কি করে আসবেন সম্পূর্ণ তথ্যটা একটু পরে জানাচ্ছি। এখন আমার পেছনেই আপনারা দেখতে পাচ্ছেন সেই সুন্দর রাধা গোবিন্দ মন্দির, খুব সুন্দর করে কিন্তু সাজানো। এখন আমরা প্রায় বিকেলবেলা এসেছি, তাই আপনারা দিনের বেলাটা দেখছেন, এরপর কিন্তু রাতের বেলার এখানকার কিভাবে সুন্দর লাগে সেটাও কিন্তু আপনাদের দেখাবো। তো ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকুন। আমি তো দেখতে পাচ্ছি মন্দিরটা একদম ভীষণ সুন্দর রং করা, মন্দিরের একদম ওপরের চূড়াতে খুব সুন্দর কিন্তু তিলক মতো দেখুন করা রয়েছে, তার উপরে কিন্তু দেখতে পাচ্ছি একটা চক্রও লাগানো রয়েছে। তো কালারটার জন্য এত সুন্দর লাগছে। প্লাস ওই ওপরের চূড়াটা পাশাপাশি কিন্তু সামনে দেখতে পাচ্ছি আরও তিনখানা কিন্তু চূড়া রয়েছে। তো সব মিলিয়ে কিন্তু মন্দিরটা দূর থেকে দেখতে ভীষণ সুন্দর লাগছে। দূর থেকে কেমন লাগছে সেই সিনটাও আমি এরপর আপনাদের দেখাবো। তো চলুন, প্রায় 4:30 বাজছে ঘড়িতে, এখন আমরা ঢুকে পড়ব মন্দিরের ভেতরে। মন্দিরের কপাট এইমাত্র খুললো, দুপুরবেলা তো মন্দির বন্ধ থাকে। তো চলুন এবার ভেতরে গিয়ে মন্দির ভেতরটা দর্শন করা যাক। মন্দিরের সামনে একদম জুতো খুলে এবার ঢুকে পড়ছি। পুরো মন্দিরটা কিন্তু দেখছি একদম মার্বেল পাথর দিয়ে বাঁধানো, তার সাথে কিন্তু একদম খুব সুন্দরভাবে কালার করা। তো চলুন দেখি ভেতরে কীরকম দেখতে। ঢুকে গেছি মন্দিরের ভেতরে, আর মন্দিরের ভেতরে এসেই তো দেখছি ওপরে ভীষণ সুন্দর একটা ঝাড়বাতি লাগানো রয়েছে। সন্ধেবেলা যখন এই ঝাড়বাতিটা জ্বালানো হবে তখন কিন্তু মন্দিরটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। মন্দিরের গর্ভগৃহের সামনেও দেখছি আরেকটা সুন্দর ঝাড়বাতি লাগানো রয়েছে। তো চলুন এবার মন্দিরের গর্ভগৃহের বিগ্রহের দর্শন আপনাদের করাই। মন্দিরের ভেতরে খুব সুন্দর কিন্তু গর্ভগৃহতে রয়েছে নিতাই গৌড়ের বিগ্রহ, এবং তার সাথে কিন্তু রয়েছে রাধা গোবিন্দ। তার সাথে কিন্তু দেখলাম প্রচুর লাড্ডু গোপালের বিগ্রহ কিন্তু রয়েছে। চলুন আপনাদের পুরোটা একদম ডিটেলসে দেখাই। পেয়ে গেছি রাধা গোবিন্দ মন্দির পূর্বাশার সেবায়িতকে। তো ওনার থেকে জেনে নেব এই মন্দির কখন খোলে বন্ধ হয় ইত্যাদি সমস্ত তথ্য। তো প্রভু, কখন মন্দির খোলে বন্ধ হয়? হরে কৃষ্ণ। মন্দির ভোর 4টে খোলা হয়, 4টে খোলা হয়, ঠাকুর জাগানো হয়। 5টায় মঙ্গল আরতি হয়। মঙ্গল আরতি হওয়ার পর তারপরে ভক্তরা কীর্তন করবেন। কীর্তনের পর আবার 5:30 পৌনে 6টার দিকে আবার গীতা অধ্যয়ন হয়, গীতা পাঠ হয়। তারপরে ভক্তরা প্রসাদ পায়। 12টায় অন্নভোগ হয়, নিত্য অন্নভোগ হয়। শুধু একাদশীর দিন বাদ দিয়ে আরতি হয় রাত 8টায়। ভক্তরা আসবেন এই 6:30 7টার দিক দিয়ে আসবেন, এসে সবাই কীর্তন করবেন, গোবিন্দের ভজন করবেন, রাধাকৃষ্ণের ভজন কীর্তন করবেন। তারপর 8টার দিকে তখন একটা ভোগ হবে, তারপরে আরতি হবে। আরতি হওয়ার পর তারপর ভক্তরা প্রসাদ পাবেন। তারপর ঠাকুর শয়নে যাবে। বাৎসরিক অনুষ্ঠানটা মন্দিরের সেটা হচ্ছে ফাল্গুন মাসে যে দোল হয়, সেই দোলে 12 দিন অনুষ্ঠান হয়। 12 দিন ব্যাপী পুরো অনুষ্ঠান হয়। এই মন্দিরটা 2004 সালে এই প্রতিষ্ঠা হয়েছে আর কি, উদ্বোধন হয়েছে। আমাদের মন্দিরে অনুষ্ঠান করতে গেলে পরে, ভোগ পেতে গেলে পরে 1 দিন 2 দিন আগে বললে ভালো হয়।
কারণ আর আমাদের যদি কেউ দূর থেকে আসে সেক্ষেত্রে যদি থাকার ব্যবস্থা সেরকম? হ্যাঁ, থাকার ব্যবস্থাও আছে, উপরে আছে, ঘর আছে। আচ্ছা আচ্ছা, থাকার ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর ওই ভোগ প্রসাদ পেতে তার মূল্য? কুপন হচ্ছে 150 টাকা। 150 টাকা, 150 টাকা কুপন। তো যে নাম্বারটা আছে আমি স্ক্রিনে লিখে দেবো, ওনাদের সাথে যোগাযোগ করলে কিন্তু ওনারা সম্পূর্ণটাই ব্যবস্থা করে দেবেন। আর এই মন্দিরে কিন্তু অবশ্যই আসবেন, ভীষণ সুন্দর দেখতে মন্দির। আসারও সুব্যবস্থা আছে, ট্রেন আছে, আপনার স্টেশন থেকে নেমে অটো ধরবে বা টোটো ধরবে, 10 টাকা নেবে ভাড়া। এখানে এসে এখানে যে কালী মন্দিরটা আছে, এখান থেকে অল্প একটু হেঁটে আসতে হবে। আর এদিকে লক গেটে নামলে যদি অটোতে আসে তাহলে এই লক গেটে নামবে, ওখান থেকে 10 টাকা ভাড়া নেবে, ওখান থেকে আসার খুব সুবিধা, কোনো অসুবিধা নেই। আপনারা বুঝে গেলেন কি করে মন্দিরে আসবেন। ট্রেনে যোগাযোগ আছে, কোনো অসুবিধা নেই। মন্দিরে অনুষ্ঠান হয়, বড় বড় অনুষ্ঠান হয়, যেরকম দোলে 12 দিন অনুষ্ঠান হয়। পানিহাটে যে সিরাজ যে উৎসবটা হয়, মেলাটা হয়, এখানেও সেই সিরাজ উৎসবটা হয়। তারপরে যে জন্মাষ্টমী হয়, রাধা জন্মাষ্টমী হয়। তারপরে আপনার নিয়ম সেবা মাসে যে আপনার ওই যে অন্নকূট, কালী পুজোর পরে অন্নকূটটা হয়, গোবর্ধন অন্নকূট। হ্যাঁ, অন্নকূটটা হয়, গোবর্ধন অন্নকূট। তো খুব ভালো লাগলো আপনি সম্পূর্ণ তথ্যগুলো বললেন। অবশ্যই সবাই আসবেন, আমাদের তো খুব ভালো লেগেছে। মন্দিরের ভেতরে তো আপনাদের দর্শন করালামই, এবার চলে এসেছি মন্দিরের ঠিক পাশে খুব সুন্দর কিন্তু একটা বাগান রয়েছে। আপনারা যখন দিনের বেলা আসবেন বা বিকেলবেলাও যদি আসেন, এখানে কিন্তু খুব সুন্দর বাগানের প্রত্যেকটা গাছের নিচে সুন্দর বসার জায়গা করা আছে, খুব সুন্দর ছাওয়াতে কিন্তু খুব ভালো লাগছে। এবং প্রত্যেকটা গাছে দেখুন এরকম সুন্দর সুন্দর কিন্তু ফল হয়ে রয়েছে, এত বড় কাঁঠাল, এগুলোই কিন্তু প্রভুর সেবাতে এখানে লাগানো হয়। এর পাশাপাশি ওই পাশে দেখছি আম গাছ রয়েছে, আরও কিন্তু অনেক ধরনের গাছ এখানে রয়েছে। তাছাড়া ওই পাশে দেখছি হাত ধোয়ার জায়গাও রয়েছে। তো এখানে যখন আপনারা ভোগ প্রসাদ গ্রহণ করবেন তারপরে এখানে হাত ধোয়ার জায়গা রয়েছে। আর ওই পাশে দেখতে পাচ্ছি কিন্তু রয়েছে মন্দিরের কিচেন, যেখানে এখানে ভোগ প্রসাদগুলো তৈরি হয়। তো কী কী ব্যবস্থা রয়েছে সবকটা জানাচ্ছি ধীরে ধীরে, আপনার ভিডিওটা দেখতে থাকুন। এছাড়া আপনারা যদি এই মন্দিরে চান নিজেরা গাড়ি নিয়ে আসবেন তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই, এখানে কিন্তু সুন্দর গাড়ি পার্কিংয়েরও জায়গা আছে। তো আপনারা গাড়ি নিয়ে আসলে খুব সহজে এখানে কিন্তু গাড়ি পার্কিংও করতে পারবেন। এখানটায় ভোগের রান্না হয়, এই বড় বড় উনুন আছে, এখানে বড় বড় অনুষ্ঠান হয়, এখান থেকে ভক্তরা প্রসাদ পায়, এখানে বসে পড়ে। তারপরে এখানে এই যে বাগান, মন্দিরেরই বাগান, এখানে শাক সবজি সব রকমই হয়, সবই গোবিন্দ সেবার জন্য। এবার চলে এসেছি একদম মন্দিরের পেছনের দিকটা, এখানেও কিন্তু খুব সুন্দর একদম বাগান মতো করা আছে গোবিন্দের সেবার জন্য। কিন্তু যা শাক সবজি দেখছি প্রচুর শাক সবজি আছে, ওনারাই বললেন যে গোবিন্দ সেবার জন্য এখানে সমস্ত ওনারা তৈরি করে সেগুলো কিন্তু ভোগের ব্যবস্থাতে ওনারা ইউজ করেন। তো খুব ভালো লাগছে, কিন্তু আপনারা আসলে কিন্তু এখানে একদম পুরো মনে হবে যে গ্রামের খুব সুন্দর একটা জায়গায় আপনারা চলে এসেছেন। রাধে রাধে।
তো আশা করছি আপনাদের এই সন্ধ্যা আরতি দেখে ভালো লাগলো। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য, আপনারা এই মন্দিরে আসবেন কি করে। তার জন্য প্রথমেই আপনারা শিয়ালদা মেন লাইনে ট্রেন ধরে চলে আসবেন ইছাপুর স্টেশনে, এবং এই ইছাপুর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আপনাদের বাইরে বেরোতে হবে। নতুন টিকিট কাউন্টারের পাশে আপনারা পেয়ে যাবেন টোটো, সেই টোটো করে আপনাদের আসতে হবে ইছাপুর পূর্বাশার কালী মন্দিরে, অথবা আপনারা এই মন্দিরের কথাও বলতে পারেন। কালী মন্দিরটা সবাই চেনে, সেখানে রাস্তা দিয়ে আপনাদের হেঁটে তারপরে ঢুকে পড়তে হবে। এরকম ইটের রাস্তা চলে যাচ্ছে, ইটের রাস্তা ধরেই আপনারা পৌঁছে যেতে পারবেন একদম মন্দিরের সামনেই। তো এই হলো পূর্বাশা আসার সবচেয়ে সহজ রাস্তা। তো এই ছিল ইছাপুর পূর্বাশার রাধা গোবিন্দ মন্দির। আশা করছি আপনাদের ভালো লাগলো এত সুন্দর মন্দিরটা দেখতে পেরে। অবশ্যই কিন্তু আপনারা চেষ্টা করবেন আসার। তো এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে অন্য একটা ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।